Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullah. Hello dear viewers, I hope all are well by the grace of Almighty Allah. আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আপনি একটা সম্পত্তি ক্রয় করলেন, সেই সম্পত্তি ক্রয় করার পরে আপনাকে কি কি কার্যক্রম সম্পাদন করতে হবে, কি কি কাজ আপনাকে করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাকে ঠিক করতে হবে, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে দেখা যায় যে বিশেষ করে গ্রামে কিছু সহজ সরল মানুষ আছে যারা জমি ক্রয় করার পরে জমি কেনার পরে যে পরবর্তী কার্যক্রমগুলো সম্পাদন করতে হবে এই কার্যক্রমগুলো কিন্তু সম্পাদন করে না। এমনও দেখা যায় যে সাব রেজিস্ট্রার অফিস থেকে বা ভ্যান্ডারের কাছ থেকে নিকট থেকে দলিলের সার্টিফাইড কপি পর্যন্ত উত্তোলন করে না। এটা কিন্তু ঠিক নয়। একটা জমি ক্রয় করার পরে অবশ্যই এই যে ক্রয়কৃত জমির কিছু কার্যক্রম সম্পাদন করতে হবে। জমি ক্রয় করার পরে এর মালিকানা ঠিক করার জন্য, টাইটেল ঠিক করার জন্য কিছু কার্যক্রম সম্পাদন করতে হবে। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। জমি ক্রয় করার পরে আপনার কি কি ডকুমেন্টস ঠিক করতে হবে। সর্বপ্রথম হচ্ছে জমিটি মেপে এর দখলটি বুঝে নিতে হবে এবং বায়না দলিল সম্পাদন করতে হবে। অবশ্যই আপনারা জমি ক্রয় করার সময় বায়না দলিল সম্পাদন করবেন, কারণ এখানে বেশ কিছু সুবিধা রয়েছে। কি ধরনের সুবিধা রয়েছে? আপনারা যখন বায়না দলিলের মাধ্যমে সম্পত্তিটি ক্রয় করবেন তখন বায়না দলিলের রেজিস্ট্রি হওয়ার পরে এই সম্পত্তিটি যখন মেপে আপনি দখল বুঝে নেবেন, প্রথম কার্যক্রমটি আপনি করবেন তখন আপনি এই মর্মে বায়না সূত্রে মালিক একটি সাইনবোর্ড লাগিয়ে দেবেন। এই সাইনবোর্ডে আপনার নাম, পিতার নাম, সম্পত্তির তফসিল এবং আপনার মোবাইল নাম্বার সহকারে আপনি কি করবেন, একটি সাইনবোর্ড লাগিয়ে দিবেন। এতে কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে তারা কি করবে, আপনার সাথে কমিউনিকেশন করবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি সম্পত্তিটি সমাধান করে সম্পত্তিটি ক্রয় করতে পারবেন। এতে ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আমার পরামর্শ হচ্ছে জমি কেনার সময় অবশ্যই সরাসরি সাব কবলাস না করে বায়না দলিল সম্পাদন করে পরে হচ্ছে আপনারা সাব কবলাস করা উচিত। আপনার বায়না দলিল সম্পাদন হয়ে গেলে জমি মেপে আপনি দখল বুঝিয়ে নেবেন। এরপরে কি করবেন, বায়না দলিলের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, মেয়াদ থাকে। এই মেয়াদটি উত্তীর্ণ হওয়ার পূর্বেই, মেয়াদ শেষ হওয়ার আগেই কি করবেন, আপনারা সাব কবলা দলিলটি সম্পাদন করে নেবেন। সাব কবলা দলিল সম্পাদন হয়ে গেলে যখন সাব রেজিস্ট্রি অফিস থেকে সাব কবলা দলিল সম্পাদন হবে তখন কিন্তু দলিল করেছেন এই মর্মে আপনাকে ওখান থেকে একটা রিসিপ্ট প্রদান করবে এবং এই রিসিপ্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিসিপ্টটি অবশ্যই যত্ন সহকারে রাখবেন। রিসিপ্ট সংরক্ষণ করে যখন দলিলটি সম্পাদন হয়ে যাবে, সাব কবলা দলিল সম্পাদন হয়ে যাবে, তখন আপনার পরবর্তী কার্যক্রম হচ্ছে ওই যে পূর্বেই আপনি বায়না সূত্রে মালিকের সাইনবোর্ডটি সরিয়ে পুনরায় নতুন একটি সাইনবোর্ড লাগিয়ে দিবেন। সেখানে থাকবে কয় সূত্রে মালিক, আপনার নাম, পিতার নাম, কয় সূত্রে মালিক, মোবাইল নাম্বার লাগিয়ে দিয়ে আপনি সম্পত্তি বকদখল শুরু করবেন। এতে কি কার্যক্রম শেষ? না, আরও কিছু কার্যক্রম রয়েছে। তাহলে আপনি কি করলেন, সাব রেজিস্ট্রি অফিসে সাব কবলা দলিল সম্পাদন শেষ করলেন। সম্পাদন শেষ করার পরে কয়েকদিন পরে, বিশেষ করে 5-7 দিন পরে সার্টিফাইড কপি পাওয়া যায়। তাহলে আপনি ভ্যান্ডারের কাছ থেকে অথবা দলিল লেখকের কাছ থেকে অথবা কোনো লয়ারের কাছ থেকে কমিউনিকেশন করে দলিল রেজিস্ট্রি করেছেন সেই মর্মে একটি সার্টিফাইড কপি উত্তোলন করে নেবেন। এবং এখানে আমি একটি কথা বলে রাখছি, দলিলের রিসিপ্টটি কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই দলিলের রিসিপ্টটি যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন, কারণ মূল দলিল কিন্তু বেশ কিছুদিন পরে পাওয়া যায়, 4 থেকে 5 বছর, এমনও দেখা যায় যে 7 থেকে 8 বছরও লেগে যায়, স্থান বেঁধে, সময় বেঁধে। তো দলিলের রিসিপ্টটি সংরক্ষণ করতে হবে। এই রিসিপ্টটি প্রডিউস করেই কিন্তু নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনার মূল দলিল উত্তোলন করতে হবে। এখানে আরও একটু কথা বলে রাখি, অনেকে দলিল যে করেছে এই রিসিপ্টটি কোথায় রেখেছে ভুলে যায়।
না, ভোলা কিন্তু যাবে না। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি মূল দলিলটি সংরক্ষণ করতে না পারেন, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনার আবার সাব রেজিস্ট্রার এই দলিল কিন্তু নষ্ট করে ফেলে, পুড়িয়ে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্য অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার দলিলটি সংরক্ষণ করতে হবে। তাহলে আপনি কি করলেন, সার্টিফাইড কপিটি সংরক্ষণ করলেন। এখানে আরও একটু কথা বলে রাখি, যখন আপনি জমিটি রেজিস্ট্রি করবেন, তখন আপনি পূর্ববর্তী মালিকের কাছ থেকে দলিলের সকল কাগজপত্রগুলো আপনার নিয়ে নিতে হবে। জমির সকল কাগজপত্র, পূর্বের ভায়া দলিল, পূর্বের নামজারি, পূর্বে মালিকানার যে ডকুমেন্টসগুলো থাকে এবং পর্চাগুলো সিএস, এসএ, আরএস, বিএস এবং মহানগর যে পর্চাগুলো রয়েছে, সেই পর্চাগুলো, সকল পর্চাগুলো কিন্তু আপনার সংরক্ষণ করে নিতে হবে। পূর্বে মালিকের কাছ থেকে, যার কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন, তার কাছ থেকে কি করতে হবে, সকল ভাড়া দলিল, পূর্বের মালিকানার সকল কাগজপত্র, নামজারি সহ সকল কাগজপত্র সংরক্ষণ করে নিতে হবে। তাহলে রেজিস্ট্রি হওয়ার পরে আপনি পূর্বের মালিকের কাছ থেকে সকল কাগজপত্র সংরক্ষণ করলেন। কয়েকদিন পরে আপনি দলিল লেখক বা সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি সার্টিফাইড কপি উত্তোলন করলেন। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে গিয়ে নামজারির জন্য আবেদন করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট। সম্পত্তি ক্রয় করার পরে অনেকেই কিন্তু এই কাজটি করে না। অবশ্যই এই কাজটি করতে হবে। সম্পত্তি ক্রয় করার পরে পূর্বের সকল কাগজপত্র সংরক্ষণ করার পরে আপনার দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করে কয়েকদিনের মধ্যে অবশ্যই আপনার কি করতে হবে, নামজারির জন্য আবেদন করতে হবে এবং আবেদন করে আপনাকে নামজারি করে নিতে হবে। নামজারি কিন্তু সম্পত্তি মালিকানার টাইটেলের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট। নামজারি করার জন্য কিছু পদ্ধতি রয়েছে। নামজারি নিয়ে আমার একটি লেকচার অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা সেখানে দেখে নেবেন। আশা করি আপনারা সেখান থেকে বুঝতে পারবেন। অনেকে মনে করেন যে নামজারি করতে মনে হয় অনেক খরচ। না ভাই, নামজারি করতে 1170 টাকা খরচ হয়, নিট খরচ হচ্ছে 1150 টাকা, কিছু খরচ কম বেশি হতে পারে। ভাই, নামজারি কিন্তু সম্পত্তির একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি 15 লক্ষ টাকা খরচ করে সম্পত্তি ক্রয় করতে পারেন, তাহলে ভাই 2000 টাকা কিংবা 1170 টাকা খরচ করে আপনি নামজারি করতে পারবেন না? অবশ্যই পারবেন। সুতরাং অবশ্যই করে নেবেন। নামজারি কার্যক্রম সম্পাদন হওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই খাজনা পরিশোধ করতে হবে এবং খাজনা যে পরিশোধ করেছেন সেই মর্মে একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্ট কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে আমরা কি করলাম, সম্পত্তি ক্রয় করার পরে, বায়না সূত্রে সম্পত্তি ক্রয় করার পরে একটা সাইনবোর্ড লাগা দিলাম। এরপরে আমরা কমলা সূত্রে সম্পত্তি মালিক হওয়ার পরে আমরা সেই মর্মে একটা সাইনবোর্ড লাগা দিলাম এবং মালিকের কাছ থেকে সকল কাগজপত্র সংরক্ষণ করে নিলাম এবং দলিলের সার্টিফাইড কপি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমরা মূল দলিল তুলে নিলাম। এরপর আমরা সেখানে সম্পত্তির নামজারি করে খাজনা প্রদান করলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সর্বোপরি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you very much watching my video. Please like, share, comment and subscribe my channel. Allah Hafiz.